পরের দিন সকালে হ্যারি তাড়াতাড়ি জেগেছিল। যদিও সে চোখ বন্ধ করে রেখেছিল, তবুও সে বলতে পারত দিনের আলো ফুটে গেছে। একটা স্বপ্ন যেন মনে হচ্ছিল রাতের ঘটনাটা। স্বপ্নে যেন সে দেখেছিল হ্যাগ্রিড নামে এক দৈত্য জানাতে এসেছিল যে সে জাদুবিদ্যা স্কুলে ভর্তি হচ্ছে। যখন চোখ খুললাম দেখলাম ঘরে সেই পরিচিত আলমারিটাতেই আছি। এ সময় যেন জোরে টোকা দেওয়ার শব্দ হলো। হ্যারির মনে হলো পিটুনিয়া মাসি দরজা ধাক্কা দিচ্ছেন। আসলে রাতে হ্যারির স্বপ্নটা মধুর মনে হয়েছিল। দ্বিতীয়বার দরজা টোকা পড়ায় হ্যারি সাড়া দিয়েছিল যে সে উঠে পড়েছে। হ্যাগ্রিডের ভারী কোটখানা তার গা থেকে খুলে গিয়েছিল। ঝড় থেমে গেছে। বিধ্বস্ত সোফায় ঘুমিয়েছিল হ্যাগ্রিড। একটা পেঁচা নখ দিয়ে জানালায় আঁচড় দিচ্ছিল। তার ঠোঁটে খবরের কাগজ ধরা। হ্যারি খুশিতে উদ্বেল হয়ে উঠেছিল। হ্যারি জানালাটা খুলতেই সে ঘরে ঢুকলো। তারপর হ্যাগ্রিডের কালো কোটটা নিয়ে টানাটানি করতে লাগলো। হ্যারি পেঁচাটাকে নিরস্ত করতে গেলে পেঁচাটা তাকে আক্রমণ করতে চাইলো। হ্যারি হ্যাগ্রিডকে ডাকলো। যে পেঁচাটা কাগজের দাম চাইছে, তুমি ওকে দাম দাও। হ্যারি হ্যাগ্রিডের কোটে হাত দিয়ে দেখেছিল। কোটের ভেতরে পকেটে ভর্তি, কি নেই তাতে? চাবির গোছা, শামুকের গুটি, নানা রকম মুদ্রা, চায়ের প্যাকেট। শেষে হ্যারি পকেট থেকে এক মুঠো বিচিত্র মুদ্রা বার করেছিল। হ্যাগ্রিড ঘুম জড়ানো গলায় পেঁচাটাকে 5টি মুদ্রা দিতে বলেছিল। তারপর 5টি মুদ্রা গুনে পেঁচাটাকে দিয়ে দিয়েছিল। পেঁচাটা এমন ভাবে পা বাড়িয়েছিল যেন মনে হচ্ছিল ছোট চামড়ার ব্যাগে পয়সাগুলো ফেলে দেওয়া হয়েছে। এরপর পয়সা তার মধ্যে দিয়ে হ্যারি সেটা তার পায়ে বেঁধে দিল। পেঁচা সেটা নিয়ে উড়ে চলে গেল। এরপর হ্যাগ্রিড হ্যারিকে বলল যে আজ অনেক কাজ, আজ তোমার বই কিনতে লন্ডন যেতে হবে। আমাদের এখন বেরিয়ে পড়াই ভালো। হ্যারি জাদু মুদ্রাগুলো উল্টে পাল্টে দেখছিল। সেই সময় হ্যাগ্রিড জুতো জোড়া পায়ে ঢোকাতে ঢোকাতে তাকে তৈরি হয়ে নিতে বলল। হ্যারি বলতে থাকলো যে তার কাছে পয়সা নেই। গতকাল রাতে মেশো বলে দিয়েছিল যে তিনি 1 পয়সাও দেবেন না জাদু শেখার জন্য। হ্যাগ্রিড হ্যারিকে বোঝাচ্ছিল পয়সার বিষয়ে তার চিন্তার কোনো কারণ নেই। তুমি কি ভাবো যে তোমার মা বাবা তোমার জন্য কিছু রেখে যাননি? হ্যারি জিজ্ঞাসী চোখে হ্যাগ্রিডের দিকে তাকালো। তারপর বলল, বাড়ি তো ধ্বংস হয়ে গিয়েছিল। হ্যাগ্রিড গ্রিনগটসের একটা ব্যাংকের কথা বলল, যা জাদুকরদের ব্যাংক বলে খ্যাত। আমরা প্রথমে গ্রিনগটসে যাব। অপদেবতারা অর্থাৎ দানব দৈত্যরা চালায়। হ্যারির প্রশ্নের জবাবে হ্যাগ্রিড বলেছিল। হ্যারি অবাক হয়ে গিয়েছিল। অজান্তিকে তার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল, অপদেবতা, দানব, দৈত্য। হ্যারির কথার আভাস বুঝে হ্যাগ্রিড বলল, হ্যাঁ, সেখান থেকে কোনো জিনিস চুরি করার চেষ্টা করলে পাগল হয়ে যেতে হয়। দানব দৈত্যদের সঙ্গে কোন রকম গোলমাল পাকানোর চেষ্টা করো না। নিরাপদে যদি কিছু রাখতে চাও তাহলে জেনে রেখো, গ্রিনগটসই দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গা। যাই হোক, এখন আমরা গ্রিনগটসেই যাব। ডাম্বলেডোরের জন্য সেখানে যেতে হবে। হ্যাগ্রিডের গলায় যেন নিজেকে জাহির করা সুর ধরা পড়েছিল। তোমাকে নিয়ে আসার জন্য সে আমাকেই বিশ্বস্ত বলে মনে করেছে। হ্যাগ্রিড ও হ্যারি বেরিয়ে পড়ল। পথে বেরিয়ে হ্যারি হ্যাগ্রিডকে অনুসরণ করে পাহাড়ের পথ দিয়ে হাঁটছিল। আকাশ পরিষ্কার, সমুদ্র ঝকমক করছিল সূর্যের আলোতে। যে নৌকাটা ভানন মেশো ভাড়া করেছিল সেটা অনন্ত ছিল। হ্যাগ্রিডকে হ্যারি জিজ্ঞাসা করল, তুমি এখানে এসেছিলে কি করে? হ্যাগ্রিড বলল, উড়ে এসেছিলাম। হ্যারি হ্যাগ্রিডের আসার যে নৌকা তাকে উৎসুক হয়ে খুঁজছিল। উড়ে? হ্যারির গলায় যেন বিস্ময়। হ্যাঁ,
এখন কিন্তু আমরা এই নৌকাটায় ফিরে যাব। তারা নৌকায় গুছিয়ে বসলো। হ্যারি অবাক চোখে হ্যাগ্রিডকে দেখছিল। মনে হচ্ছিল সে যেন কল্পনায় দেখছে হ্যাগ্রিড উড়ে চলেছে। দাঁড় বেয়ে যাওয়া লজ্জার ব্যাপার। হ্যারির দিকে তির্যক চোখে তাকিয়ে একসময় হ্যাগ্রিড বলেছিল, আমি যদি দ্রুত যাই তুমি কি কিছু মনে করবে? অবশ্যই না, হ্যারি বলেছিল। সে আরো জাদু দেখায় আগ্রহ ছিল। হ্যাগ্রিড তার গোলাপি ছাতাটা বার করলো, তারপর বার দিয়ে মৃদু আঘাত করলো সেটা দিয়ে। তারপর নৌকা প্রচন্ড গতিতে ছোটা শুরু করলো তাদের লক্ষ্যের দিকে। হ্যারি যেতে যেতে প্রশ্ন করলো, গ্রিনগটসে চুরি করলে পাগল হয়ে যাবে কেন? হ্যাগ্রিড বলতে লাগলো, গ্রিনগটস লন্ডনের কয়েকশো মাইল নিচে, একেবারে পাতালের গভীরে। কোনো মন্দ করার চেষ্টা করলে খিদের জ্বালায় তাকে মরতেই হবে। হ্যারি বসে বসে চারপাশে ঘটনা নিয়ে ভেবে যাচ্ছিল। খবরের কাগজ দি ডেইলি প্রফিটের পাতায় চোখ ডুবিয়ে রেখেছিল হ্যাগ্রিড। ভার্নন মিশের কাছ থেকে হ্যারি জেনেছিল যখন যে কোনো বিষয়ে চিন্তা করে তখন সে একা থাকতে চায়। জীবনে এত প্রশ্ন বোধহয় হ্যারির মধ্যে জমা হয়নি। হ্যাগ্রিড খবরের কাগজ পড়তে পড়তে পাতা উল্টে আপন মনেই চলেছিল। জাদুবিদ্যা পরিষদ স্বাভাবিকভাবে বিভিন্ন বিষয়ে তালগোল পাকিয়ে রেখেছে। হ্যারি তার নিঃশব্দতা কাটিয়ে প্রশ্ন করল, জাদুবিদ্যা পরিষদ আছে নাকি? অবশ্যই আছে। এখানে ডাম্বলিডোরকে মন্ত্র প্রদান করতে চেয়েছিল, কিন্তু সে হগওয়ার্টস ছেড়ে যাবে না কোথাও জানিয়ে দিয়েছিল। কাজেই বৃদ্ধ কর্নেলিয়াস ফাজ এই পদে আসীন হলো। তার মতো আমারই লোক আর একজনও ছিল না। কাজেই সে রোজই প্যাঁচা ছেড়ে দিত ডাম্বলিডোরের পরামর্শ নিয়ে আসার জন্য। জাদু পরিষদ কি করে? হ্যারি জানতে চাইল হ্যাগ্রিডের কাছে। পরিষদের মূল কাজ হলো জাদুকর ও ডাইনিদের মাগল অর্থাৎ অবিশ্বাসী লোকদের হাত থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা। তোমার মধ্যে প্রশ্ন জাগবে কেন? জাদুকর ডাইনিরা পৃথিবীর মাটিতে এখনো নানান ভাবে তোলপাড় করছে। কেন? হ্যারি পাল্টা প্রশ্ন রাখে। হ্যারি, এর কারণ প্রত্যেকেই চায় সমস্যার ঐন্দ্রজালিক সমাধান। আমাদের এসব থেকে বিচ্ছিন্ন থাকাই ভালো। এই সময় নৌকা বন্দরের দেওয়ালে ধাক্কা দিয়েছিল। তারা পাথরের চাদরে পা রেখে উপরে উঠল, হাঁটতে শুরু করলো রাস্তা ধরে। পথচারীরা মাঝে মাঝে বিচিত্র মানুষ হ্যাগ্রিডকে তাকিয়ে দেখলো। যখন তারা ছোট শহরের ভিতর দিয়ে স্টেশনের দিকে হেঁটে যাচ্ছিল, হ্যারি তাদের দেখাকে দোষ দিতে পারে না। শুধুই যে হ্যারি অন্যান্যদের চেয়ে দ্বিগুণ লম্বা তাই নয়, সে সাধারণ জিনিস গুলোর দিকে চোখ রাখছিল। সে সাধারণ একটা পার্কিং মিটারের দিকে চেয়ে চিৎকার করে বলল, হ্যারি, এই জিনিসগুলো সাধারণ মানুষদের বিভ্রান্ত করে। নিজেকে সতেজ করার জন্য সামান্য একটু দৌড়ে নিল হ্যারি। জেনে নিল গ্রিনগটসে ড্রাগন সে ভীষণ পছন্দ করে। তুমি ড্রাগন পছন্দ করো? আমরা সেখানেই যাচ্ছি। হ্যারি ও হ্যাগ্রিড স্টেশনে পৌঁছে গিয়েছিল। 5 মিনিটের মধ্যেই তারা লন্ডনের গাড়ি পেয়ে গেল। হ্যারিকে টিকিট কিনতে টাকা দিয়েছিল যাতে সে ঠিকঠাক টিকিট কিনতে পারে। এরপর তারা তাদের সিট দখল করে বসলো। হ্যারি তার পকেট থেকে পার্চমেন্টের খামখানা বার করে দেখতে লাগলো। ভালো, হ্যাগ্রিড বলল। সে আরো বলল, এখানে প্রয়োজনীয় সবকিছুর একটা তালিকা রয়েছে। হ্যারি দ্বিতীয় কাগজখানার ভাঁজ করল। এটা সে গত রাতে রাখেনি। সে পড়তে লাগলো, হগওয়ার্টস জাদু এবং ডাকিনী বিদ্যা শিক্ষা কেন্দ্র, পোশাক, প্রথম বর্ষে ছাত্রদের প্রয়োজনীয় জিনিসপত্র, 3 প্রস্থ সাধারণ কাজের ঢিলা পোশাক কালো,
একটি সাধারণ উঁচু ধরনের টুপি, কালো, দিনে পরার জন্য। একজোড়া রক্ষণাত্মক দস্তানা ড্রাগনকে বিভ্রান্ত করার জন্য বা তার মতো কাজের জন্য। 4 নম্বর, একটা শীতের কোট, কালো রঙের, তার উপর জরির কাজ করা। প্রত্যেক পোশাকে নামের ফলক থাকবে। বইয়ের তালিকা, নিচের বইগুলোর একটি করে কপি প্রত্যেক ছাত্রকেই রাখতে হবে। 1 নম্বর, মন্ত্রের নির্ধারিত গ্রন্থ, প্রথম পাঠ, মিরান্ডা মোর্সওয়াক প্রণীত। 2 নম্বর, জাদুবিদ্যার ইতিহাস, ব্যাথিল্ডা বাকশট প্রণীত। 3 নম্বর, ইন্দ্রজাল সূত্র, অ্যাডালবার্ট ওয়াফলিং প্রণীত। 4 নম্বর, প্রাথমিক শিক্ষার্থীদের থাকার রূপান্তর সহায়িকা, এমরিক সুইচ প্রণীত। 5 নম্বর, 1 সহস্র ইন্দ্রজালিক ভেষজ এবং ছত্রাক, ফিলিক্স স্পোর প্রণীত। 6 নম্বর, অদ্ভুত জীবজন্তু ও তাদের বাসস্থান, নিয়ট স্কামান্ডার প্রণীত। 7 নম্বর, ঐন্দ্রজালিক নকশা ও তরল ওষুধপত্র, আর্সেনিয়াস জিগার প্রণীত। 8 নম্বর, আধারের শক্তি, আত্মরক্ষা সহায়িকা, কোয়েন্টিন ট্রিসবন প্রণীত। অন্যান্য সাজ সরঞ্জাম, জাদু যষ্ঠি, কড়াই, দস্তার, 2 নম্বর মাপের, 1 প্রস্থ কাচ অথবা সপটিক শিশি, দূরবীন, 1 প্রস্থ পিতলের দাঁড়িপাল্লা। ছাত্ররা তাদের সঙ্গে যা রাখতে পারবে তা হলো একটি পেঁচা অথবা বিড়াল অথবা একটি ব্যাঙ আনতে পারে। অভিভাবকদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে প্রথম বর্ষের ছাত্ররা তাদের নিজেদের দণ্ড ব্যবহারের অনুমতি পাবে না। হ্যারি অবাক হয়ে বলেছিল, এগুলো কি লন্ডনে পাওয়া যায়? হ্যাগ্রিড তার কথার জবাবে বলেছিল, কোথায় আমরা এখন যাচ্ছি তা তুমি একটু পরেই দেখতে পাবে। এর আগে হ্যারি কখনো লন্ডনে আসেনি। যদিও হ্যাগ্রিড জানতো কোথায় সে যাচ্ছে, এটাও জানতো সাধারণভাবে সেখানে যাওয়া সম্ভব নয়। মাটির নিচে যাওয়ার পথে টিকিটের বেড়ায় তাকে আটকাতে হয়েছিল। সে তখন তীব্র প্রতিবাদ করেছিল। আসন খুব ছোট, ট্রেন খুব স্লথ। তারা একটা ভাঙাচোরা স্বয়ংক্রিয় সিঁড়িতে উঠেছিল। সেটা তাদের একটা কলরব মুখর রাস্তায় নিয়ে গিয়েছিল। সে রাস্তার দুপাশে ছিল দোকানের সারি। হ্যাগ্রিড এতই লম্বা যে সহজেই ভিড় কাটিয়ে এগিয়ে যেতে পেরেছিল। হ্যারি হ্যাগ্রিডের সঙ্গে সঙ্গে হাঁটছিল। তারা বইপত্রের দোকান এবং গানের সাজ সরঞ্জামের দোকান পার হয়ে গিয়েছিল হামবুর্গ পানশালা ও চিত্রগৃহ, কিন্তু জাদুর লাঠি বিক্রির জায়গা খুঁজে পাওয়া যায়নি। আসলে এটা একটা সাধারণ রাস্তা এবং সাধারণ মানুষে ভরা। মাইলব্যাপী ঐন্দ্রজালিক স্বর্ণস্তূপ এরই মাটির নিচে রয়েছে। আসলে তারা ভাবছিল মন্ত্রতন্ত্র সংক্রান্ত বই কিংবা সম্মার্জনী লাঠির দোকান কোথায়। হ্যাগ্রিডকে অবিশ্বাস না করে উপায় ছিল না। হ্যাগ্রিড একটা জায়গায় দাঁড়িয়ে বলল, লিকি কলরান, বিখ্যাত জায়গা। এটা ছোট বটতলা ধরনের লেখকদের প্রকাশন কেন্দ্র। হ্যাগ্রিড যদি ঠিকমতো লক্ষ্য না করত তবে হ্যারির পক্ষে খুঁজে বার করা কঠিন হতো। রাস্তা দিয়ে লোকজন চলে যাচ্ছে, কেউ এদিকে তাকাচ্ছে না। তাদের চোখ বইয়ের দোকানের দিকে, সেখান থেকে পিছলে চলে আসছে রেকর্ডের দোকানের দিকে। মানুষের চোখ চলে যাচ্ছে দ্রুত একদিক থেকে অন্যদিকে। মনে হচ্ছে তারা লিকি কলরানকে দেখতেই পাচ্ছে না। সেই মুহূর্তে হ্যারির মনের মধ্যে এক অদ্ভুত অনুরণন চলেছে। সে এবং হ্যাগ্রিড তা পেতে পারে। যদিও জায়গাটা ছিল একটি বিখ্যাত জায়গা, তবুও যথেষ্ট অন্ধকার ও অপরিচ্ছন্ন। কয়েকজন বৃদ্ধা কেবল বসেছিল কোণের দিকে। ছোট ছোট গ্লাসে তারা সিঁড়ি খাচ্ছিল। যখন হ্যারি ও হ্যাগ্রিড দোকানের ভেতর গেল
তখন দোকানের সামনের লোকেরা হ্যাগ্রিডের দিকে তাকিয়ে হাসছিল। পানশালার বৃদ্ধ মানুষটি একটি পানপাত্রের কাছে গিয়ে বলেছিল, সেই যথার্থ হ্যাগ্রিড। লম্বা হাত দিয়ে হ্যারির কাঁধে চাপড় মেরে হ্যাগ্রিড বলল, আমি হগওয়ার্টসের কাজকর্মে যুক্ত টম নয়। হ্যারির দিকে তাকিয়ে পানশালার মানুষটা বলেছিল, আচ্ছা মশাই, এই কি সেই লিকি কলরন? মুহূর্তের মধ্যে পুরোপুরি নিথর ও নিঃশব্দ হয়ে গেল। পানশালার বৃদ্ধ পরিচালক মানুষটি ফিসফিস করে বললেন, আমার আন্তরিক শুভেচ্ছা হ্যারি পটারের জন্য রইল। পানশালার পিছন থেকে তড়িঘড়ি ব্যস্ততার সঙ্গে বেরিয়ে হ্যারির দিকে ছুটে গেল এবং তার হাত ধরে আবেগের সঙ্গে অভিবাদন জানালো। স্বাগত মিস্টার পটার, আপনাকে অভিনন্দন। হ্যারির এই সম্বর্ধনায় সে আনন্দোজ্জ্বল হয়ে উঠল। সবাই তার সঙ্গে করমর্দনে ব্যস্ত হয়ে উঠল। পরিচয় হলো ডিভিলাস ডিগলের সাথে। হ্যারি বলল, আমি তোমাকে দেখেছি এর আগে, তুমি আমাকে অভিবাদন জানিয়েছ, তুমি আমাকে চিনতে পেরেছ? আনন্দে অভিভূত হয়ে গেল ডিভিলাস ডিগল। হ্যারিও খুশিতে তার সঙ্গে করমর্দন করল। একজন বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিল হ্যাগ্রিড। ইনি অধ্যাপক কুইরিল। অধ্যাপক কুইরিল হগওয়ার্টসের একজন শিক্ষক হবেন। তোতলাচ্ছিলেন অধ্যাপক কুইরিল। দৃঢ় আবেগঘন অবস্থায় জড়িয়ে ধরলেন হ্যারির হাত। কোন ধরনের জাদুবিদ্যা আপনি শেখান মিস্টার কুইরিল? হ্যারি প্রশ্ন করল তাকে। কুইরিল বললেন, মন্দ জাদুবিদ্যার বিরুদ্ধে আত্মরক্ষার সম্পর্কে শিক্ষা দিই। যদিও এ সম্পর্কে কোনো ভাবনা আমার ছিল না। হ্যারি, তুমি তোমার সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। রক্তচোষাদের সম্বন্ধে একখানা বই নিজের জন্য সংগ্রহ করতে হবে আশা করি। অন্যেরা হ্যারিকে বেশিক্ষণ কুইরিলের জিম্মায় থাকতে দিতে নারাজ। সকলের কাছে বিদায় নিতে হ্যাগ্রিড ও হ্যারির প্রায় 10 মিনিট কেটে গেল। হ্যাগ্রিড ফিসফিস করে হ্যারিকে নির্দেশ দিল, তুমি এগিয়ে চলো, অনেক কেনার আছে, দেখার আছে। হ্যাগ্রিড এরপর হ্যারিকে নিয়ে ঘরের ভিতর দিয়ে একটা ছোট প্রাচীর ঘেরা চত্বরে পৌঁছল। সে জায়গাটার একটা ডাস্টবিন আর কিছু আগাছা ছাড়া কিছুই ছিল না। এরপর হ্যাগ্রিড হ্যারির দিকে তাকিয়ে বলল, তুমি খ্যাতিমান, তার প্রমাণও পেল অধ্যাপক কুইরিল। তোমার সঙ্গে কথা বলতে নার্ভাস বোধ করছিল। হ্যারি হ্যাগ্রিডকে জিজ্ঞাসা করল, উনি কি সবসময় ওরকম করেন? হ্যাগ্রিড চলতে থাকে, হ্যাঁ, উনি সব সময় প্রায় এরকম করেন। আসলে উনি খুব দুর্বল ধাতের মানুষ, কিন্তু পড়ার মধ্যে ডুবে থাকতে খুব ভালোবাসেন। তার পড়ার বিষয় নিয়ে হাতে কলমে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য তিনি প্রায় 1 বছর সকলের চোখের আড়ালে চলে গিয়েছিলেন। এখান থেকে তিনি কিছু সমস্যার মুখোমুখি হয়েছিলেন, যার ফলে অসুস্থ হয়ে পড়েন। তখন থেকে ছাত্রছাত্রীদের সঙ্গে কিছুটা বিচ্ছিন্ন। হ্যাগ্রিড কথা বলতে বলতে যাবার রাস্তা খুঁজতে লাগলো। তার জাদু ছাতা দিয়ে ডাস্টবিনের উপরে দেওয়ালে টোকা দিল। এর মধ্যে থেকে রাস্তা বেরিয়ে এলো। হ্যারি দেখলো পাথর বিছানো বাঁকা পথ বাঁক নিয়ে ঘুরে কোথায় অদৃশ্য হয়ে গেছে। হ্যাগ্রিড ডিয়াগো অ্যালিকে স্বাগত জানালো। হ্যারি মজা পেয়েছে দেখে সে দাঁত বের করে হাসছিল। হ্যারি দেখলো যে পথে ওরা এসেছে দ্রুত সংকুচিত হয়ে যাচ্ছে। সেই পথ। কাছের দোকানে জমা রাখা কড়াইয়ের উপর রোদ ঝলসাচ্ছিল। নানা রকম কড়াই, নানা ধাতুর, লোহা, তামা, পিতল, দস্তা, রূপোর বিভিন্ন ধাতুর। তাতে একটা করে কাগজ ঝুলছিল, তাতে কড়াইগুলোর বৈশিষ্ট্য লেখা ছিল। একটা কড়াই দেখিয়ে হ্যাগ্রিড হ্যারিকে বলল, তোমার একটা কড়াই দরকার। এখন সবার আগে দরকার টাকার ব্যবস্থা করা। হ্যারি নিজের মনে মনে ভাবলো,
আরো 8টা চোখ থাকলে ভালো হতো। সে পথ চলতে চলতে সব দেখার জন্য চোখ মেলে দিতে পারত। দোকান দর্শন, সেখানে সাজানো হরেক রকমের জিনিস, দোকানের সামনে দাঁড়ানো বিচিত্র রকমের ক্রেতা, সবটা খুঁটিয়ে দেখা সম্ভব হতো। একজন মোটা স্ত্রীলোককে একটা ওষুধের দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলো হ্যারি। যখন তারা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তারা দেখলো স্ত্রীলোকটি মাথা ঝাঁকাচ্ছে। সে বলছিল, ড্রাগনের যকৃৎ। অ্যাকাউন্টসের দাম কত জানছিল জোরে চিৎকার করে। একটা অন্ধকার দোকান থেকে ভেসে আসছিল পেঁচার ডাক। দোকানে সাইনবোর্ডে লেখা সাইলোপস আউল এম্পোরিয়াম। এখানে কপিল বর্ণের চিৎকারকারী পেঁচা, গোলাকার, বাদামি এবং তুষার সাদা রঙের পেঁচা পাওয়া যায়। একটা জানলায় হ্যারির বয়সে কিছু ছেলে নাক চেপে দাঁড়িয়েছিল। সব মার্জনী ঘটি ছিল সঙ্গে। তাদের একজনকে কথা বলতে শুনেছিল হ্যারি। আরো অনেক দোকান দেখছিল হ্যারি। কোথাও দূরবীন, কোথাও বিচিত্র ধরনের উপর যন্ত্রপাতি, কোনোটা বিক্রি হচ্ছে ঢিলে পোশাক। এসব অভিজ্ঞতা হ্যারির আগে হয়নি। হ্যারি দেখলো জানলায় ড্রাম বোঝাই বাদুড়ের প্লীহা, বান মাছের চোখ, থাকে থাকে সাজানো জাদুর বই, নানা পাখির ঠোঁট, প্যাচমেন্টের পাকানো বান্ডিল, ওষুধের বোতল, চাঁদের মানচিত্র, আরো হরেক রকমের জিনিস। গ্রিনগার্ডস, হ্যাগ্রিড বলল। তারা এক তুষার ধবল বাড়ির কাছে পৌঁছে গেছে। আশপাশের দোকানের মাথা ছাড়িয়ে বাড়িটা অনেক উঁচু করে দাঁড়িয়েছিল আকাশের দিকে। সে বাড়ির বার্নিশ করা দরজার পাশে সোনালী আর উজ্জ্বল রক্তবর্ণের উর্দি পরা একজন কেউ দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল সে একজন পিশাচ। হ্যাগ্রিড সেই মতোই বলেছিল। সাদা পাথরের সিঁড়ি বেয়ে তারা তার দিকে হেঁটে গেল। মাথায় সে হ্যারির চেয়ে খাটো, তার মুখে চাতুরির ছাপ। সে হ্যারি ও হ্যাগ্রিডকে অভিবাদন করলো। এরপর হ্যারি ও হ্যাগ্রিড দ্বিতীয় দরজার সামনে গিয়ে দাঁড়ালো, যা ছিল রূপো দিয়ে বানানো। সেখানে কিছু সাবধানবাণী লেখা ছিল, অপরিচিতরা প্রবেশ করো, কিন্তু সতর্ক থাকো, লোভের পাপ থেকে কি ফল আসতে পারে তার জন্যে। যারা কেবল গ্রহণ করে, উপার্জন করে না, তাদের ক্ষেত্রে চরম খেসারত দিতে হয়। যদি তোমরা আমাদের মেঝের নিচে থাকা রত্ন ভান্ডার চাও, জানবে সেটা কিংবা সে সম্পদ তোমাদের নয়। যারা চৌর্য বৃত্তিতে অভ্যস্ত, তাদের সতর্ক করে দেওয়া হচ্ছে আরো, সম্পদের খোঁজ করো না সেখানে। হ্যাগ্রিড বলল, তুমি লোভ করলে বা চুরি করলে আমার মতো পাগল হয়ে যাবে। তারা যখন রূপোর দরজা পার হচ্ছিল, দুজন তাদের অভিবাদন জানালো। দরজা পার হয়ে তারা এক বিরাট মার্বেল পাথরের হল ঘরের মধ্যে ঢুকে পড়ল। সেখানে প্রায় 100 খানেকেরও বেশি পিশাচ লম্বা টেবিলের উঁচু টুলে বসছিল। বড় হিসাবের খাতায় তারা হিসাব করছিল। কেউ কেউ পিতলের দাঁড়ি পাল্লায় ওজন করছিল মুদ্রা। অনেককে দেখা যাচ্ছিল দামি পাথর পরীক্ষা করতে। তারা চোখে বড় বড় কাঁচ লাগিয়ে এসব পরীক্ষা করছিল। হলঘর ছাড়িয়ে অনেক দরজা এগিয়ে গেছে। গুনতি করলে দেখা যাবে বেশ কয়েকটা। পিশাচরা হলঘর ছাড়িয়ে ভিতরে নানা জিনিস দেখা যাচ্ছিল। হ্যারি ও হ্যাগ্রিড এগিয়ে গেল। হ্যাগ্রিড একজনকে ডেকে বলল, সুপ্রভাত, আমরা মিস্টার হ্যারি পটারের সিন্ধুক থেকে কিছু টাকা নিতে এসেছি। মশাই, আপনার কাছে কি তার চাবি আছে? হ্যাগ্রিড পিশাচের প্রশ্নের জবাবে বলছিল, এখানেই কোথাও আছে। তারপর সে দোকানের টেবিলের ওপর তার পকেট খালি করতে আরম্ভ করলো। এক মুঠো কুকুরের বিস্কুটে ছড়িয়ে ছিটিয়ে ফেললো পিশাচের হিসাবের খাতার উপর। নাক কুচকে ছিল তারা। হ্যারি তাকিয়েছিল তাদের চুনি পাথর ওজন করার দিকে। চুনিগুলোর আকার ছিল একখণ্ড জ্বলন্ত কয়লার মতো। অবশেষে হ্যাগ্রিড চাবি খুঁজে পেল। ছোট্ট একটা সোনার চাবি হাতে নিয়ে হ্যাগ্রিড অবশেষে বলল,
সেটা সে হ্যারিকে দেখাতে মাথার উপর তুলল। সেটার দিকে ধারালো দৃষ্টিতে তাকিয়েছিল পিশাচরা। হ্যাগ্রিড বলল, মনে হয় এটা ঠিক আছে। আমি ডাম্বলেডোরের কাছ থেকে চিঠি এনেছি। তার বুকের ভেতর থেকে বার করে পিশাচের দিকে ছুড়ে দিয়েছিল। ভূগর্ভের ভিতরে কি আছে জানার সুবিধা হবে। নম্বরটা 713। তারা সতর্কতার সঙ্গে খুঁটিয়ে চিঠিটা পড়েছিল। ঠিক আছে। পিশাচ সেটি হ্যাগ্রিডকে ফিরিয়ে দিয়ে আরো বলল, আমি তোমাদের কোনো একজনকে গহ্বরে নিয়ে যাব। সেই পিশাচের নাম ছিল গ্রিফুক। হ্যাগ্রিড তার বিস্কুটের টুকরোগুলো আবার তার পকেটে ভরে দিয়েছিল। গ্রিফুককে অনুসরণ করে হ্যাগ্রিড ও হ্যারি হাঁটছিল। হল ছাড়িয়ে একটা দরজার দিকে তারা এগিয়ে গেল। হ্যারি জিজ্ঞাসা করল, 713 নম্বর গহ্বরে কি আছে? যেটা আছে সেটা কি বলা উচিত? সেটা তোমাকে বলতে পারছি না। কেমন রহস্যময় গলায় হ্যাগ্রিড জবাব দিল। সে আরো বলল, ব্যাপারটা অত্যন্ত গোপনীয় আর হগওয়ার্টসের কাজকর্মের সঙ্গে যুক্ত। ডাম্বলেডোর আমাকে বিশ্বাস করেছেন। আমার চাকরির চেয়ে তথ্য গোপন রাখা আরো জরুরি। গ্রিফুক তাদের জন্য দরজা খুলে দিল। হ্যারি আর ও মার্বেলের তৈরি ঘর দেখতে আশা করেছিল। সে অভিভূত হয়ে গেল। হাতের টর্চ জ্বালিয়ে তারা সামনের রাস্তাকে আলোকিত করল। গ্রিফুক মুখ দিয়ে বাঁশির মতো শব্দ করতে একটা ছোট রেল রাস্তার উপর দিয়ে তাদের দিকে এগিয়ে এলো। তারা গাড়িতে উঠে বসলো। গোলক ধাঁধার মতো পেঁচানো রাস্তা দিয়ে তারা প্রথমে এগোতে শুরু করলো। হ্যারি ডাইনে বাঁয়ে মাঝখানে কেমন ভাবে বসেছিল মনে রাখার চেষ্টা করছিল। একটু পরেই সে বুঝলো মনে রাখা অসম্ভব ব্যাপার। গাড়িটা শব্দ করে ছুটল। সেটা তার গন্তব্য পথ সম্পর্কে সম্ভবত সচেতন ছিল, কেননা গ্রিফুক গাড়িটা চালাচ্ছিল, অথচ সেটা নিজে নিজেই তার নির্বাচিত পথে ছুটছিল। পথে যেতে যেতে এক মুঠো ঠান্ডা বাতাস তাদের উপর দিয়ে বয়ে যেতেই হ্যারির চোখ বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তে চোখ বন্ধ রাখতে চাইছিল না। অনেক চেষ্টায় সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে চাইল। হ্যারি একটা আগুনের গোলা দেখলো। তারা ঢুকে পড়লো আরো গভীরে। তারা একটা ভূগর্ভস্থ হ্রদের পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে কার্বন, চুন ও বৃষ্টির মিশ্রণে মেঝে ও ছাদে প্রকাণ্ড চাঙড়ের সৃষ্টি হলো। গাড়ির শব্দের মধ্যে হ্যারি হ্যাগ্রিডকে জিজ্ঞাসা করেছিল, স্ট্যালাগমাইট ও স্ট্যালাকটাইটের ফারাক কি? হ্যাগ্রিড উত্তর করেছিল, স্ট্যালাগমাইটের মধ্যে একটা এম আছে। এই মুহূর্তে আর কোনো প্রশ্ন না করলেই ভালো হয়। শেষে গাড়িটা যখন গলিপথের পাশে ছোট দরজার সামনে দাঁড়ালো, তখন অবশ্য হ্যাগ্রিডকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। হ্যাগ্রিড গাড়ি থেকে নেমে পড়ল। গ্রিফুক দরজার তালা খুলে দিয়েছিল। তরঙ্গায়িত গতিতে ভিতর থেকে বেরিয়ে এসেছিল প্রচুর সবুজ ধোঁয়া। ধোঁয়ার মেঘ যখন আস্তে আস্তে সরে গেল, তখন হ্যারি স্বস্তিতে যেন নিঃশ্বাস নিল। ভিতরে চোখ চালিয়ে দেখল সেখানে স্বর্ণমুদ্রার পাহাড়, রূপোর স্তম্ভ, পিতলের স্তূপ। হ্যাগ্রিড তার মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলেছিল, এসব তোমারই, এসব হ্যারির। এসব হ্যারির? এটা যেন অবিশ্বাস্য। ডার্সলিরা ও সম্পর্কে জানলে আগে ভাগেই সরিয়ে ফেলত। প্রায়ই তারা অভিযোগ করত এগুলো রক্ষার জন্য কত খরচ হচ্ছে। সবসময় বলতো লন্ডনে মাটির নিচে হ্যারির সৌভাগ্য সমাহিত। কি হবে এরপর? এই রোমাঞ্চকর কাহিনীর পরবর্তী অংশ জানতে গেলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন চাঁদনীকে। নমস্কার, ধন্যবাদ।